আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নীলনকশা নির্বাচন নিয়ে এবার NDI-IRI এর চূড়ান্ত হুঁশিয়ারি, বাংলাদেশে পুনরায় নির্বাচন। এরপর থাকছে জয় পুতুলের কুকর্মের গোপন ফোনালাপ ফাঁস। সবশেষে দেখবেন দেশ ছেড়ে পালাচ্ছে হাসিনা সরকার, জাতিসংঘ যুক্তরাষ্ট্রের লাল কার্ড, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমার এই নিউজটা আগে চোখে পড়েনি, খবরটা প্রায় 1.5-2 মাস আগে। আসেন আগে নিউজটা দেখি। এটা বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ, বাংলা আমি খুঁজে পেলাম আমাদের সময় নিউজ। সেটা বলতেছে বিএনপির 27 দফা ঘোষণায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা বলা হলেও তাদের নেতৃত্বের শীর্ষে আদালতের রায় সাজাপ্রাপ্তদের রাখাকে সাংঘর্ষিক ও নৈতিক অবক্ষয় বলে আখ্যায়িত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। নেতৃত্বের শীর্ষ পর্যায়ে আদালতের রায় সাজাপ্রাপ্ত কে আছে? ইফতেখারুজ্জামান না বললেও আমরা বুঝতে পারি সে বলতেছে খালেদা জিয়া আর তারেক রহমানের কথা। তো ইফতেখারুজ্জামান সাহেব, আপনার তো দেখতেছি হাসিনার আদালতের উপরে ইমান খোদা তালার চাইতেও বেশি। হাসিনার আদালত কি খুব ন্যায়পরায়ণ, ন্যায্য, ইনসাফের প্রতিমূর্তি? ইফতেখারুজ্জামান, আপনার দুঃসাহস দেখে আমি নিজেই টাসকি খেয়ে গেছি। ইফতেখারুজ্জামানের মতো নিকৃষ্ট মানের ইন্ডিয়ান দালালগুলার কপাল ভালো যে বিএনপি একটা আওয়ামী লীগের মতো গুন্ডাদের দল না। বিএনপি যদি আওয়ামী লীগের মতো হইতো তাইলে এই কথা বলার পরে ইফতেখারুজ্জামানের কি হইতো সেটা বলে দিই। টিআইবির অফিসে হামলা করতো ছাত্রলীগ, ইফতেখারুজ্জামানের কলার ধরে হির করে রাস্তায় টাইনে নামাইয়া চর তাপ্পড় দিয়া জামা কাপড় খুইলা নিয়ে ছাইরা দিত। ইফতেখারুজ্জামানের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে বিএনপি এরকম দল না। এই আনন্দে যা খুশি তারা কইয়া যায় বিএনপি আর খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে। এখন ইফতেখারুজ্জামান কইতে পারে খালেদা জিয়া তারেক রহমান কি আদালতে দণ্ডিত হয় নাই? জি, কথা সত্য, কিন্তু শেখ মুজিবও তো আদালতে দণ্ডিত ছিল। ইফতেখারুজ্জামান, আসেন আপনার একটা ক্লাস নেই। হ্যাঁ, শেখ মুজিবের নামে দুর্নীতির মামলা হয়েছিল, অর্থ আত্মসাতের। এই অভিযোগে দুর্নীতি দমন আইনে 1947 বিধির 5-2 ধারায় তার শাস্তি হয়েছিল, 2 বছরের সাজা হয়েছিল। কি করছিল জানেন? পশ্চিম পাকিস্তানে গভর্নরের অধীনে পরিচালিত হইতো একটা সামাজিক কার্যক্রম, নাম ছিল আরবান কমিউনিটি প্রজেক্ট অ্যান্ড ভিলেজ এইড। এইটাই শেখ মুজিবুর রহমান 1956 সালের 7ই সেপ্টেম্বর নিয়োগ পান, আর অর্থ আত্মসাতের দায়ে তিনি 1957 সালের 7ই আগস্ট পদত্যাগ করেন। অর্থ আত্মসাতে তার সহযোগী ছিলেন কাবু আজি নাসের। তো এই অভিযোগে মামলা হয় শেখ মুজিবার কাজী আবু নাসেরের বিরুদ্ধে। 1960 সালে এই মামলার রায়ে শেখ মুজিবকে 2 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই যে দেখেন তার প্রমাণ। হাসিনা যে বলে তার বাবা রাজনীতির জন্য জেলে গেছিল, সে জেলের পায়খানার গবাক্ষ পথে চিরকুট ফেলা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতেন। তো তার মধ্যে যে দুর্নীতির দায়ে কারাবাস ছিল সেটা বলে কখনো? বলে না। এই যে ইফতেখারুজ্জামান, শেখ মুজিবের তো সাজা হয়েছিল দুর্নীতির দায়ে, তাই না? সেই সাজা কি উনার স্বাধীনতার নেতা হইতে বাধা দিছে? দেয় নাই। আচ্ছা ইফতেখারুজ্জামান, আপনি কি জানেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে কোন মামলায় আপনার হাসিনার আদালত সাজা দিছে? জানেন? আমি শিওর আপনি জানেন না। এটা কোনো দুর্নীতির মামলা না, এটা ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা বা চুক্তিভঙ্গের মামলা। কিন্তু মুজিবের নামে মামলাটা দুর্নীতির। আপনি যে বাক্য ঝাড়েন দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ছিল দৃঢ় অবস্থান, এই যে এইটা যাই না ঝাড়েন নাকি না যাই না ঝাড়েন? আরো শুনবেন? শোনেন ইফতেখার বাবু, আপনারা বাবুই বলি, ইন্ডিয়ার দালালদেরকে বাবু বলাই ভালো। ধুতি পড়তে না পারলে আমার কাছে এসেন, ধুতি পড়া শিখাই দেবনি। আরো অনেক কিছু বলতে পারি কিন্তু বলি না। বলি না কেন জানেন? বলি না এই জন্য যে শেখ মুজিব যত বড় স্বৈরাচারী হোক তার প্রতি বাংলাদেশের দায় আছে। তার নাম মুখে নিয়ে তো আমাকে পূর্বপুরুষরা বাংলাদেশকে স্বাধীন করছিল, তাই তার অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও তার নামে গীবত গাইতে ভালো লাগে না। কিন্তু আপনারা আর তারপরে কাঁঠাল রানী হাসিনা, তার লেসপেন্সারেরা তাদের সব অপকর্মের সাফাই হিসাবে যেভাবে শেখ মুজিবকে টাইনা আনেন, তাই শেখ মুজিবের আইকনটারে আঘাত না করে থাকা যায় না। আপনারাই বাধ্য করেন এসব কাদা ঘাটতে।
আপনি ইন্ডিয়ার হাসিনারে সার্ভিস দিতে গিয়া খালেদা জিয়াকে সাজাপ্রাপ্ত আসামি কইছেন, তাই আপনার করকমলে আপনার সৌজন্যে শেখ মুজিবের একটা দুর্নীতির গল্প বলি। হ্যাঁ, এটা স্বাধীনতার পরের গল্প, আগেরটা না। হ্যাঁ গই, হ্যাঁ বলবো? আচ্ছা আসেন, আমি বানায় বলতেছি না কথাটা, আমি বানায় বানায় কথা বলি না। আমি যে গল্পটা বলবো সেটা মুক্তিযুদ্ধ পূর্বাপর কথোপকথন এই নামে প্রথমা থেকে বই বাইর হয়েছে। এই বইটা, সেই বইয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 3 জন যোদ্ধার সাক্ষাৎকার ছিল। এই 3 জন হইতেছে একে খন্দকার আওয়ামী লীগের মন্ত্রী ছিল, হাসিনার সরকারের মন্ত্রী ছিল, এছাড়া মইনুল হাসান আর এসার মির্জা। এই 3 জনের সাক্ষাৎকার প্রথমা প্রকাশন বাইর করে। এটার পৃষ্ঠা 143, এটা পিডিএফও পাইবেন বা কিনে নিয়ে পড়তে পারেন। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধের ব্যয় নির্বাহের জন্য মুজিবনগর সরকার সংগ্রহ করছিল 75 কোটি টাকা। হ্যাঁ, তো এর একটা বড় টাকা আসছিল কিন্তু ব্যাংক লুট কইরা। হ্যাঁ, এই লুটটা মূলত হয়েছিল বগুড়ায়, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক লুট কইরা। আসেন সেটা একটু জানা নি, হ্যাঁ তাহলে একটু মজা লাগবে। বগুড়ার গৌরবের ইতিহাস আমরা জানবো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি জন্যে মাইন্ড করেন না, গল্পটা সুন্দর, শুনে নেন। আর এই অংশটা আমাদের এই আলাপের অংশ, আলাপের জন্য জরুরি, একেবারে অপ্রাসঙ্গিক না। বগুড়া শহরে 1971 মুক্তিযোদ্ধাদের প্রবল স্থানীয় প্রতিরোধ গড়ে উঠছিল। অকুতোভয় বগুড়ার 20-30 জন তরুণ যুবক পুলিশের অস্ত্র নিয়ে মুখোমুখি পাকিস্তানি বাহিনীর সাথে লড়াই করে পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করছিল। পাকিস্তানি বাহিনী আসছিল রংপুর থেকে 26শে মার্চ সকালে। তো যারা প্রতিরোধ করছিল তাদের সবাইকে আমি দেখিনি, কিন্তু অনেককেই চিনতাম এবং আমি অনেকের স্নেহ প্রশ্রয়ে বড় হয়েছি, তাদের আদর ভালোবাসা পাইয়া বড় হয়েছি। তো এদের মধ্যে 3 ভাই ছিলেন যারা পরবর্তীতে বাবার সাথে নাটকের দল করতেন। আজকে আমরা বগুড়া শহরে মুক্তিযোদ্ধাদের যে শহীদদের নাম দেখি তারা ওই 26শে মার্চের শহীদ। আওয়ামী লীগের এমপি ছিল ওই সময় হাবিবুর রহমান। হ্যাঁ, উনি প্রথম রাতে পালায় আর যথারীতি ড্যাডি অব দ্য নেশনের পদাঙ্ক অনুসরণ করে পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, কইরা রাজাকার সর্দার হয়। তারপরে তারা আমাদের জলেশ্বরী তলার যে বাড়িটা ছিল সেটা দখল কইরা রাজাকারদের হেডকোয়ার্টার বানায়। যাই হোক, সে প্রতিরোধ যোদ্ধারা কে কে ছিল আসেন একটু দেখি। হ্যাঁ, এনামুল হক তপন, একরামুল হক স্বপন, এমদাদুল হক তরুণ, এই জন্য 3 ভাই কিন্তু। হ্যাঁ, এনামুল হক তপন হচ্ছে বড় ভাই, একরামুল হক স্বপন হচ্ছে মেজো ভাই, এমদাদুল হক তরুণ হচ্ছে ছোট ভাই। আগেই বলছে যে বাবার সাথে নাটকের দল করতো। তরুণ কাকা মানে যে একদম ছোট, উনি ভালো ছবি তুলতে পারতেন, ফটো তুলতে পারতেন, সংগ্রহ ছিল অনেক ক্যামেরা। তিনি আমাকে ছবি তোলা শিখেছিলেন, এই যে এঁকে করে ধৈরা কিন্তু ছবি তুলতে এরকম একটা ক্যামেরা ছিল, ওইটা দিয়া ছবি তোলার জন্য আমার ধারও দিতেন ক্যামেরা। আর এনামুল হক তপন দুর্ধর্ষ, দুর্দান্ত, সাহসী আর শক্তিমান যুবক ছিলেন। আমি ওনারে মুক্তিযুদ্ধের অ্যাকশন দেখিনি, কারণ আমি তো তখন খুব ছোট, কিন্তু মুক্তিযুদ্ধের পরে আলতাফুন্নাসা খেলার মাঠে ভলিবল খেলা নিয়ে একটা মারপিট হয়েছিল। তপন কাকা একা 20-25 জনকে যে মাইটটা দিয়েছিল খালি হাতে, অবিশ্বাস্য। মানে তপন আসছে এটা শুনা অনেকে ভয় লাভ দিয়া পালাইছিল। তামিল সিনেমার অ্যাকশন দৃশ্যের মতো দেখলাম, 2 হাতে বক্সিং আর পা দিয়া লাঠি দিয়ে একজন ছিটকায় পড়তেছে। যাই হোক, আসল আলাপে আসি আর কি। তো ওই 3 জনের সাথে আরও ছিল টিটু মিলনায়তন আছে না, ওই টিটু মিলনায়তনের শহীদ হিটলু ভাইয়ের বাসা আমাদের বাসার পাশেই ছিল। ওনার বাবার ছাত্র ছিলেন, যুদ্ধে যাওয়ার আগে বাবার কাছে এসে দোয়া নিয়ে গেছিলেন। ওনার ছোট ভাই ছিলেন পপলু ভাই, খুব ভালো ক্রিকেট খেলতেন, দুর্দান্ত সুপুরুষ ছিলেন, লম্বা একহারা শরীর। আমি জানি না এখন কোথায় আছেন তিনি। খুবই স্নেহশীল ছিলেন, আমাদের খুবই আদর করতেন, স্নেহ করতেন, আমাদের ক্রিকেট খেলা শিখাইছিলেন। তারপরে ছিলেন শহীদ মুস্তাফিজ সুনু, শহীদ আজাদ, শহীদ তারেক, শহীদ খোকন পাইকার, ওনার নামে কিন্তু শহীদ খোকন পার্ক। তারপরে ছিলেন মমতাজ কাকা, উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, খুবই সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার প্রতি আমার রেসপেক্ট সবসময় থাকবে, মারা গেছেন ভদ্রলোক। আর টিএম মুসা পেস্তা ছিলেন, উনি এখনও বেঁচে আছেন। এই সবার মধ্যে সম্ভবত উনি একমাত্র বেঁচে আছেন আওয়ামী লীগের নেতা, এখন বোধহয় ভাইস প্রেসিডেন্ট উনি এখন। তো যাই হোক, তো কালীতলা থেকে রেল লাইনের 2 নম্বর ঘুমটি এই পর্যন্ত রাস্তার 2 পাশে দেয়ালের পাশে ছোট ছোট দলে ভাগ হইয়া এরা প্রতিরোধ করছিল। ওই রাস্তায় আমরা মুক্তিযুদ্ধের পরে প্রত্যেক ইলেকট্রিক পোলে গুলি আর গোলার চিহ্ন দেখতাম, সেই প্রতিরোধ যুদ্ধের সাক্ষ্য দিত। আমি জানি না এখনো সেই গুলিবিদ্ধ ইলেকট্রিক পোলগুলো আছে কিনা। টিটু ভাই, হিটলু ভাই বড় গোলায়, ওখানে ইউনাইটেড ব্যাংক ছিল, ওখানে এখন জনতা ব্যাংক যেটা আর কি। হ্যাঁ, ওইটার ছাদে
থেকে প্রতিরোধ করছিল, কিন্তু ওইখানে শহীদ হন, সকলেই ওইখানে শহীদ হন আর কি। তপন কাকার দলটা ছিল কালীতলার মুখে প্রথম প্রতিরোধ করে ওই গ্রুপে। তো যাই হোক, 26শে মার্চ সকালে 7:30 নাগাদ পাকিস্তানি সেনারা সুবিল পার হইয়া বগুড়া শহরে ঢুকছিল আর কি। সুবিল হচ্ছে, যারা চেনেন না, করতোয়ার একটা খাল আর কি। ওইটা পার হওয়ার পরে কোনো প্রতিরোধ না পেয়ে বেশ আরামে তারা আগাইতেছিল আর কি। রাস্তা তো লোকজন নাই, জনশূন্য, কোনো বাধা নাই। হ্যাঁ, তো কালীতলা হাট পার হওয়ার পরপরই দেয়ালের আড়াল থেকে তপন কাকা প্রথম গুলি করে আর কি। হ্যাঁ, অব্যর্থ নিশানা ছিল, হাতের টিপো ছিল দারুণ, এবং সাথে সাথে জয় বাংলা হয়ে গেল আর কি একজন পাকিস্তানি সেনা। এবং তপন কাকাই ছিল বগুড়ার প্রথম মুক্তিযোদ্ধা যার অস্ত্র বগুড়ার মাটিতে পাকিস্তানি সেনার রক্ত ঝরাইছিল। যাই হোক, সেদিন তারা আর বগুড়ায় ঢুকতে পারেননি এবং শহীদ হয়েছিলেন অনেকেই, যাদের কথা বললাম বোধহয় 4-5 জন শহীদ হয়েছিলেন মুক্তিযোদ্ধা। তো এই তপন কাকার নেতৃত্বেই ব্যাংক লুট হয়েছিল। সেই টাকা প্রবাসী সরকারকে তুলে দেয়, সেটা ইন্ডিয়ান ব্যাংকে জমা রাখা হয়। এই টাকার ভাগ্যে কি ঘটছিল এটা নিয়ে পরে অনেক কথাবার্তা হয়েছে, তপন কাকার নামে অনেক নানা ধরনের কথাবার্তা ছড়াইছিল। যাই হোক, ওই প্রসঙ্গে আর না যাই। উনি মারা গেছেন, কিন্তু উনি এখন বাইচা 3 ভাই সম্ভবত মারা গেছেন এখন। তো আসেন, এই টাকার ভাগ্যে কি ঘটছিল। স্বাধীনতার পর ঢাকায় আসছিলেন ইন্দিরা গান্ধীর প্রিন্সিপাল সেক্রেটারি PN হাকসার। হাকসার কিন্তু মুক্তিযুদ্ধের সময় এই পুরো জিনিসটা দেখছেন আর কি, অপারেশনটা। তো হাকসার বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধান আমলা ছিলেন। ঢাকায় এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শেখ মুজিবের সাথে। আলোচনাকালে উনি বলেন যে মুজিবনগর সরকারের কিছু টাকার প্রসঙ্গ তখনও ভারতীয় ব্যাংকে গচ্ছিত ছিল। তো PN হাকসার শেখ মুজিবকে বলেন যে ভারত সরকারের টাকাটা ফেরত দিতে চায়, কিন্তু কিভাবে টাকাটা ফেরত পাঠাবো, ব্যাংক ড্রাফট করে পাঠাইতে পারি নাকি তোমরা জিনিসপত্র কিনবা, জিনিসপত্র কিনলে তার বিপরীতে আমরা ব্লক হিসেবে সেই টাকাটা দেবো আর কি। তবে আমরা যাই হোক, আমরা কিন্তু বিদেশি মুদ্রায় দিতে পারবো না, ইন্ডিয়ান মুদ্রায় দেবো। কারণ শেখ মুজিব কি বলছিলেন জানেন? আমার কথা না, ওই বইয়ের কথা, এখানে লেখা আছে। বলছেন টাকাগুলো ট্রাকে করে পাঠায় দেয়। তো PN হাকসার বলছে যে ট্রাকে করে কিভাবে দেবো, আমাদের তো সরকারি হিসাব পদ্ধতি আছে, ব্যাংকিং সিস্টেম আছে, তাই না? ট্রাকে করে তো দিতে পারবো না টাকা। শেখ মুজিব কি বলছিলেন জানেন? সামনে আমার নির্বাচন, ওই টাকা আমার দরকার লাগবে, নির্বাচনের কাজে লাগাবো। ট্রাকে করে টাকা পাঠাবে ইন্দিরা গান্ধী, যেটা শেখ মুজিব ইলেকশনে ব্যবহার করবে। বানায় বলিনি ভাই, বানায় বলিনি, সাক্ষ্য আছে বইয়ে, বাংলাদেশেই পাবেন বইটা। এই যে এ বইয়ের 143 পৃষ্ঠায় পাবেন এই গল্পটা। যান মতি ভাই, মেলা তো গালিগালাজ করি হ্যাঁ আপনারে, আর প্রথম আলোলে আজকে শোধ দিলাম, কিছু বইয়ের বিক্রি বাড়াই দিলাম কিন্তু। হ্যাঁ, তো ইফতেখারুজ্জামান পশ্চিমের টাকা এনজিও কইরা ইন্ডিয়ার হাসিনারে সার্ভিস দাও, ভাত খাও ভাতারের আর পীড়িত করো ভাসুরের লগে। তো যা দিলাম আজকে না, এরপরে হাসিনাই তোমার ডাইকা বলবে পায়ে পুরি আর সার্ভিস দিস না, তোরা এটা করে সার্ভিস দিবি আর পিনাকে আমার জয় বাংলা করে দিবে। এইটা আমি কেমনে সামলাই? দাঁড়া, ইফতেখারুজ্জামান শেষ হয় নাই, আর একটু চুলি তোমারে। হ্যাঁ, আজকের মতো এটাই শেষ চলা, আর চলিব না। এই যে গাছ দেখো, তুমি যে গিয়া বাক্য দিলা, আমাদের প্রজন্ম তরুণ বয়সে মুক্তিযুদ্ধ করছে, তোমাদের প্রজন্ম তরুণ বয়সে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবে। ইফতেখারুজ্জামান, তুমি কইছিলে 71-এ, 68 সালে HSC পাস করছো, 71-এ তো দামড়া। স্যার জাফর ইকবাল তো গর্ত করছিল, তাও একটা কন্ট্রিবিউশন আছে ওনার। শাহরিয়ার কবির ক্যান্টনমেন্টে মুরগি টুরগি সাপ্লাই দিছিল, এটাও একটা কন্ট্রিবিউশন। কিন্তু তুমি কি করছিলা? ফার্মের মুরগি মায়ের আসলের তলায় ছিলা। তোমার লজ্জা লাগে না পোলাপাইনের সামনে মুক্তিযুদ্ধের রেফারেন্সে কথা বলতে? নিজে তো ছিল এক ভালসুন, পোলাপানগুলোরও ভালসুন বানাবা। 71-এ কাপুরুষের মতো লুকাইছিল মায়ের আসলের তলে। 90-এ গণ অভ্যুত্থানে ক্যারিয়ার করছো, আর আজকে বুড়াকালে 2023 সালে এসে ফ্যাসিবাদের দালালি করতেছো। তোমার জীবনে অ্যাচিভমেন্ট কি? তুমি আজকে আইসা বলো তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই। দেখেন দেখেন কি কইছে দেখেন। তবে বেশি চালাক আর বেশি আত্মবিশ্বাসী মানুষ মাঝে মাঝে হাসিনার মতো বোকামি করে ফট করে সত্য কথাটা বইলা দেয়। ইফতেখারুজ্জামানও কইছে, দেখেন বলছে টিআইবি সরকারের সহায়ক শক্তি। এই সরকারের আমলে নাকি, মানে কাঁঠাল রান্নি আমলে নাকি রাষ্ট্র শক্তিশালী হয়েছে। এই ইফতেখারুজ্জামানের কাছে খালেদা জিয়া তো দুর্নীতির মামলায় দণ্ডিত আসামি বইলা বিবেচিত হবে, যে মনে করে শেখ হাসিনার আমলে রাষ্ট্র শক্তিশালী হয়েছে। বিএনপিরে বলতেছি, এই ইফতেখারুজ্জামানের সাথে ঢলাঢলি যেন করতে না দেখি, এমনকি আপনারা ক্ষমতায় আসলেও না। সিলেটকাল তো মোহাম্মদী বেগদের পিঠ পাইতা দিচ্ছেন, তাই ছুরি চালাইছে পিঠ পাইতা দেওয়ার পরে। তাই সাবধান কইরা দিলাম, কারণ আপনাদের আমি বন্ধু আর সহযোদ্ধা বলে মনে করি। আর ইফতেখারুজ্জামান বেশি বাড়বা না। আজকে যা দিলাম একটু সম্মান রেখেই দিলাম, কিন্তু
এরপরে ছোলা শুরু করলে না তোমার একেবারে ছুইলা কিন্তু শেষ করে দেবো। খুব সাবধান, খুব খেয়াল, একটা ভাল শুন, ইন্ডিয়ার দালাল, হাসিনার দালাল।